শরৎচন্দ্র চট্টোপাধ্যায় লেখা স্বামী, পর্ব 5। নরেন তার চেয়েও খুশি হয়ে বললে, কেমন মিষ্টি শোনালো বলো তো। বললাম, যাও। সে বললে, নির্বিঘ্নে পার না করে দিয়ে কি আর যেতে পারি? বললাম, তুমি কি আমার পারের কাণ্ডারি নাকি? আমি আজও ভেবে পাইনি এ কথা কি করেই বা মনে এলো এবং কেমন করেই বা মুখ দিয়ে বার করলুম। কিন্তু সে যখন আমার মুখপানে চেয়ে একটু হেসে বললে, দেখি তাই যদি হতে পারি, আমি ঘেন্নায় যেন মরে গেলুম। সেখানে এসে দেখি পার হওয়া সহজ নয়। একই তো স্থানটা গাছের ছায়ায় অন্ধকার, তাতে পিটুলি গাছটাই জলে ভিজে ভিজে যেমন পিছল তেমনি উঁচু নিচু হয়ে আছে। তলা দিয়ে সমস্ত বৃষ্টির জল হু হু শব্দে বয়ে যাচ্ছে। আমি একবার পা বাড়াই, একবার টেনে নিই। নরেন খানিকক্ষণ দেখে বললে, আমার হাত ধরে যেতে পারবে? বললুম, পারবো। কিন্তু তার হাত ধরে আমি কি এমন কাণ্ড করলুম যে সে কোনো মতে টাল সামলে এদিকে লাফিয়ে পড়ে আত্মরক্ষা করল। কয়েক মুহূর্ত সে চুপ করে আমার মুখপানে চেয়ে রইল। তারপরেই তার চোখ দুটো যেন ঝকঝক করে উঠল। বললে, দেখবে একবার সত্যিকারের কাণ্ডারি হতে পারি কিনা। আশ্চর্য হয়ে বললুম, কি করে? এমনি করে বলেই সে নত হয়ে আমার 2 হাঁটুর নিচে এক হাত, ঘাড়ের নিচে অন্য হাত দিয়ে চোখের নিমেষে তার বুকের কাছে তুলে নিয়ে সেই গাছটার উপর পা দিয়ে দাঁড়ালো। ভয়ে আমি চোখ বুঝে বাঁ হাত দিয়ে তার গলা জড়িয়ে ধরলুম। নরেন দ্রুত পদে পার হয়ে এপারে চলে এলো, কিন্তু নামাবার আগে আমার ঠোঁট দুটোকে একেবারে যেন পুড়িয়ে দিলে। কিন্তু থাকবে, কেমন ঘৃণায় কি আর এ দেহের প্রতি অঙ্গ অহর্নিশি গলায় দড়ি দিতে চায়। শিউরিতে শিউরিতে বাড়ি চলে এলুম। ঠোঁট দুটো তেমনই জ্বলতেই লাগলো বটে, কিন্তু সে জ্বালা লঙ্কা মরিচ খোরের জ্বলনির মতো যত জ্বলতে লাগলো, জ্বালার তৃষ্ণা তত বেড়ে যেতেই লাগলো। মা বললেন, ভালো মেয়ে তুই, শুধু এলি কি করে? নালাটা তো জলে জলমগ্ন হয়ে আছে দেখলুম। সেই গাছটার ওপর দিয়ে বুঝি হেঁটে এলি? পড়ে মরতে পারলি নে? না মা, সেই পুণ্য থাকলে আর এই গল্প লেখবার দরকার হবে কেন? তার পরদিন নরেন মামার সঙ্গে দেখা করতে এলো। আমি সেখানেই বসেছিলুম, তার পানি চাইতে পারলুম না। কিন্তু আমার সর্বাঙ্গে কাঁটা দিয়ে উঠল। ইচ্ছে হলো ছুটে পালাই, কিন্তু ঘরের পাকা মেঝে যে চোরাবালির মতো আমার পা দুটোকে একটু একটু করে গিলতে লাগলো। আমি নড়তেও পারলুম না, মুখ তুলে দেখতেও পারলুম না। নরেনের চেয়ে কি অসুখ হলো তা শয়তানি জানে। অনেকদিন পর্যন্ত আর সে কলকাতায় গেল না। রোজই দেখা হতে লাগলো। মা মাঝে মাঝে বিরক্ত হয়ে আমাকে আড়ালে ডেকে পাঠিয়ে বলতে লাগলেন, ওদের পুরুষ মানুষদের লেখাপড়ার কথাবার্তা হয়, তুই তার মধ্যে হাঁ করে বসে কি শুনিস বলতো? যা, বাড়ির ভিতরে যা। এত বড় মেয়ের যদি লজ্জা শরম একটুও আছে। এক পা করে আমার ঘরে চলে যেতুম, কিন্তু কোনো কাজে মন দিতে পারতুম না। যতক্ষণ সে থাকতো তার অস্পষ্ট কণ্ঠস্বর অবিশ্রাম বাইরের পানেই আমাকে টানতে থাকতো। আমার মামা আর যাই হন, তার মনটা পেঁচালো ছিল না। তাছাড়া লিখে পড়ে তর্ক করে ভগবানকে উড়িয়ে দেওয়ার ফন্দিতেই সমস্ত অন্তঃকরণটা তার এমনই অনুক্ষণে ব্যস্ত হয়ে থাকতো যে তার নাকের ডগায় কি যে ঘটছে তা দেখতে পেতেন না। জগতের সব থেকে নামজাদা নাস্তিকগুলোই হচ্ছে সবচেয়ে নিরেট বোকা। ভগবানের যে লীলার অন্ত নেই, তিনি যে এই না রূপেই তাদের 15 আনা মন ভরে থাকেন, এ তারা টেরই পায় না। সপ্রমাণ হোক অপ্রমাণ হোক, তার ভাবনাতে সারা দিন কাটিয়ে দিয়ে বলেন, সংসারের মানুষগুলো কি বোকা। তারা সকাল সন্ধ্যায় বসে মাঝে মাঝে ভগবানের চিন্তা করেন। আমার মামারও ছিল সেই দশা। তিনি কিছুতেই দেখতে পেতেন না, কিন্তু মা তা তো নয়। তিনি যে আমারই মতো মেয়ে মানুষ, তার দৃষ্টিকে ফাঁকি দেওয়া তো এত সহজ ছিল না। আমি নিশ্চয়ই জানি মা আমাদের সন্দেহ করেছিলেন।
আর সামাজিক বাধা আমাদের দুজনের মধ্যে যে কত বড় ছিল, এ শুধু যে তিনি জানতেন আমি জানতাম না তা কিন্তু নয়। ভাবলেই আমার বুকের সমস্ত রস শুকিয়ে কাঠ হয়ে যেত। তাই ভাবনার এই বিশ্রী দিকটাকে আমি দুহাতে ঠেলে রাখতুম সব সময়। কিন্তু শত্রুর বদলে যে বন্ধুকেই ঠেলে ফেলেছি তাও টের পেতুম। ফলে কি হয়, যে মাতাল একবার কড়া মদ খেতে শিখেছে, জল দেওয়া মদে তার আর মন ওঠে না। নির্জলা বিষের আগুনে কলজে পুড়িয়ে তোলাতেই যে তখন তার মস্ত সুখ। আর একটা জিনিস আমি কিছুতেই ভুলতে পারতুম না, সেটা মজুমদারদের ঐশ্বর্যের চেহারা। ছেলেবেলা মায়ের সঙ্গে কতদিনই তো তাদের বাড়িতে বেড়াতে গিয়েছি। সেসব ঘরদোর, ছবি, দেওয়ালগিরি, আলমারি, সিন্দুক, আসবাবপত্রের সঙ্গে কোনো একটা ভারী ছোট একতলা শ্বশুরবাড়ির কদাকার মূর্তি কল্পনা করে মনে মনে আমি যেন শিউরে উঠতুম। মাসখানেক পরে একদিন সকালবেলা নদী থেকে স্নান করে বাড়িতে পা দিতেই দেখি বারান্দার ওপর একজন প্রৌঢ় বিধবা স্ত্রীলোক মায়ের কাছে বসে গল্প করছে। আমাকে দেখে মাকে জিজ্ঞেস করলে, এইটি বুঝি মেয়ে? মা ঘাড় নেড়ে বললেন, হ্যাঁ মা, এই আমার মেয়ে। বাড়ন্ত গড়ন নইলে? স্ত্রীলোকটি হেসে বললে, তা হোক, ছেলেটির বয়সও প্রায় 30, দুজনের মানাবে ভালো। আর ওই শুনতেই দোজবর, নইলে যেন কার্তিক। আমি দ্রুতপদে ঘরে চলে গেলুম। বুঝলুম ইনি ঘটক ঠাকুরন, আমার সম্বন্ধ এনেছেন। মা চেঁচিয়ে বললেন, কাপড় ছেড়ে একবার এসে বস মা। কাপড় ছাড়া চুলোই গেল। ভিজে কাপড়েই দোরের আড়ালে দাঁড়িয়ে কান পেতে শুনতে লাগলুম। বুকের কাঁপুনি যেন আর থামতেই চায় না। শুনতে পেলুম চিতোর গ্রামের কে একজন রাধা বিনোদন মুখুজ্জের ছেলে ঘনশ্যাম, পোড়া কপাল, তার নাকি অনেক দুঃখ ছিল। তাই আজ যে নাম জপের মন্ত্র, সে নাম শুনে সেদিন গা জ্বলে যাবে কেন? শুনলুম বাপ নেই, কিন্তু মা আছেন। ছোট 2 ভাই, এক ভাইয়ের বিয়ে হয়েছে, একটি এখনো পড়ে। সংসার বড়রই ঘাড়ে। তাই এন্ট্রান্স পাশ করেই রোজগারের ধান্দায় পড়া ছাড়তে হয়েছে। ধান চাল, তিসি পাট প্রভৃতির দালালি করে উপায় মন্দ করেন না, তারই উপর সমস্ত নির্ভর। তাছাড়া ঘরে নারায়ণশীলা আছেন, 2 গরু আছে, বিধবা বোন আছে, নেই কি? নেই শুধু সংসারের বড় বউ। 7 বছর আগে বিয়ের 1 মাসের মধ্যেই তিনি মারা যান। তারপর এতদিন বাদে এই চেষ্টা, 7 বছর। ঘটকিকে উদ্দেশ্য করে মনে মনে বললুম, পোড়ার মুখী, এতদিন কি তুই শুধু আমার মাথা খেতেই চোখ বুঝে ঘুমোচ্ছিলি? মায়ের ডাকাডাকিতে কাপড় ছেড়ে কাছে এসে বসলুম। সে আমাকে খুঁটিয়ে দেখে বললে, মেয়ে পছন্দ হয়েছে, এখন দিন স্থির করলেই হলো। মায়ের চোখ দুটিতে জল টলটল করতে লাগলো। বললেন, তোমার মুখে ফুলচন্দন পড়ুক মা, আর কি বলবো। মামা শুনে বললেন, এন্ট্রান্স? তবে বলে পাঠা, এখন বছর 2 সদুর কাছে ইংরেজি পড়ে যাক, তবে বিয়ের কথা কওয়া যাবে। মা বললেন, তোমার পায়ে পড়ি দাদা, অমত করো না, এমন সুবিধে আর পাওয়া যাবে না, দিতে থুতে কিছু হবে না। মামা বললেন, তাহলে হাত পা বেঁধে গঙ্গায় দিয়ে যা, সেও 1 পয়সা চাইবি নে। মা বললেন, 15য় পা দিলে যে। মামা বললেন, তা তো দেবেই, 15 বছর বেঁচে রয়েছে যে। মার আগে দুঃখে কাঁদো কাঁদো হয়ে বললেন, তুমি কি ওর তবে বিয়ে দেবে না দাদা? এরপর একেবারে পাত্র জুটবে না। মামা বললেন, সেই ভয়ে তো আগে থেকেই ওকে জলে ফেলে দিতে পারা যায় না। মা বললেন, ছেলেটিকে একবার নিজের চোখে দেখে এসো না দাদা, পছন্দ না হয় নাই দেবে। মামা বললেন, সে ভালো কথা, রবিবার যাব বলে চিঠি লিখে দিচ্ছি।